হঠাৎ করে নির্বাচন নিয়ে মহা চক্রান্তের প্ল্যান ফাঁস বিএনপির। নির্বাচন কমিশনারের সাথে হাত মিলানোর তথ্য পাওয়া গেছে বিএনপি দলটির। নির্বাচনের দিন ইন্টারনেট সহ মোবাইল সকল কিছুই বন্ধের ঘোষণা দিয়েছে কমিশন। এদিকে নির্বাচন কমিশন ঘেরার কর্মসূচি দিয়েছে নাহিদ ইসলাম। টান উত্তেজনার মুখে বাংলাদেশ। আওয়ামী লীগের ৮০% ভোটই পাবে বিএনপি, ১৫% জামায়াত। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি এর উদ্যোগে আসন্ন নির্বাচন নিয়ে করা এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। 12ই ফেব্রুয়ারি কি হতে পারে? অবৈধ ইউনূস সরকার একটি সাজানো নির্বাচন করে ফেলার আয়োজন সম্পন্ন করেছে বলে বোঝা যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে কিন্তু বলেছেন আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, এই দেশ থেকে স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গি ডেভিল ইনুস গংদেরকে এই দেশের মানচিত্রের মধ্যে একেবারে সারা জীবনের জন্য অক্সিজেন বন্ধ করে দেওয়া। বেশ উত্তাল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এই শাহবাগ এলাকায়। এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আমার এই ভিডিওতে আজকে আমি দেখাবো কিভাবে জামাতে ভোট কাজ চুরি করে, কিভাবে ভোট চুরি করে তারা প্রবাসীদের ভোটগুলা নষ্ট করবে বিএনপি। তখন পরিস্থিতি কোন দিকে যাবে? মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে, নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনূস সরকারের নির্বাচনের আগেই পালাতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এর মধ্যে গতকাল সন্ধ্যায় লাল পাসপোর্ট জমা দিয়েছে সকলে। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এইমাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে দেখবেন। প্রিয় দর্শক, আমরা বেশি দেরি না করে চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। ভারত চুপচাপ, নির্বাচন আর দুদিন পর, কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশের দিকে তাকিয়ে নেই ভারত, বরং গভীরভাবে তাকিয়ে আছে। একেবারে চোখ কান নাক মুখ খোলা যেটা বলা হয় না, ঠিক তেমনটাই বাংলাদেশের দিকে নজর ভারতের। কি কারণে? অনেকগুলো কারণ। এই নির্বাচনের ফলাফলটা কেমন হয়, কারা ক্ষমতায় আসে, তাদের সাথে রাজনৈতিক বন্দোবস্ত হবে কিনা, অর্থাৎ সমঝোতা হবে কিনা, এগুলো নিয়ে ভারত দারুণ টেনশনে আছে। এমনিতেই আওয়ামী লীগ নেই, এটা একটা তো টেনশন। নতুন যেই শক্তি আসবে তাদের সঙ্গে তারা অভ্যস্ত না। গত 15 বছরে বা 16 বছরে আওয়ামী লীগকে ডিল করতে করতে তারা একটা অভ্যাসে পরিণত হয়েছে যে বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, অন্য কোনো শক্তির দিকে তারা তাকায়নি। এখন তাদেরকে নতুন করে তাকাতে হচ্ছে, নতুন করে তাদের সম্পর্ক গড়ে তুলতে হয়েছে বিএনপির সাথে, জামাতের সাথে। তারপর অস্বস্তি যাচ্ছে না, কারণ তাদের সংখ্যা যে নতুন সরকারের সাথে তাদের বনিবনা হবে। তো একটা হলো যে প্রথমত বলা হচ্ছে বিবিসি রিপোর্টে, এই নির্বাচনের মধ্য দিয়ে অনেক বছর পর বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সরকার ক্ষমতা আসতে চলেছে যেখানে আওয়ামী লীগ থাকবে না। 2 নম্বর হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একক ক্ষমতায় সরকার গড়তে পারবে কিনা, নাকি জামাতে ইসলামকে সরকারে নেবে, এটাও তাদের উদ্বেগ। যদি জামাতকে নিয়ে সরকার গঠন করে তাহলে তাদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়বে, আর যদি বিএনপি করে এককভাবে তাহলে তুলনামূলকভাবে তাদের সংখ্যাটা বা উদ্বেগটা কমবে। এর আগে 2001 থেকে 6 পর্যন্ত খালেদা জিয়ার যে নেতৃত্বাধীন সরকার ছিল তাদের সাথে সম্পর্কটা সুখকর ছিল না। ওই সময় ওই যে 10 ট্রাক অস্ত্র, 21শে আগস্টের ঘটনা, এই ঘটনার মধ্য দিয়ে বেশ একটা দূরত্ব তৈরি হয়। 3 নম্বর হচ্ছে যে জামাত ইসলামী নতুন সরকারে থাকুক বা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকুক, যে ভূমিকায় থাকুক না কেন, নতুন জাতীয় সংসদে তারা যে খুব প্রভাবশালী হতে যাচ্ছে তাদের সন্দেহ নেই। এখানেও তাদের শঙ্কা যে জামাত যদি খুব বড় শক্তিশালী বিরোধী দল হয় তাহলে সরকারকে ঠিক মতন কাজ করতে দেবে না, এবং ভারতের সাথে যে সম্পর্কের ক্ষেত্রে পদে পদে হয়তো বাধা তৈরি হবে। বহু বছর ধরে জামাতকে প্রায় অঘোষিত রেড লাইনে হিসাবে গণ্য করে আসছে, রেড লাইনে রাখছে ভারত। যদিও এখন তারা এনগেজ হয়েছে, ইতিমধ্যে যোগাযোগ হয়েছে, সেই আভাস ভারত নিজে থেকেই দিয়েছে। সবচেয়ে বড় হলো উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার সঙ্গে ভারতের বাংলাদেশের অবস্থানটা কি হয়, নতুন সরকারের অবস্থান কি হয়, এইটা নিয়ে দিল্লি দুশ্চিন্তাগ্রস্ত আছে। এটা খুবই স্পর্শকাতর বিষয়। ভারত কোন অবস্থায় এই ব্যাপারে আপোষ করবে না। বিশ্লেষকদের মতে বাংলাদেশে এর আগে 3টি নির্বাচনে ভারতের বিরুদ্ধে কম বেশি নাক গলানোর অভিযোগ ছিল, কিন্তু এবারটা নেই, এবং ভারত নিজেদেরকে গুটিয়ে রেখেছে যাতে কোনোভাবেই ভারতের উপর ব্লেম না দেওয়া হয়।
2024 গণঅভ্যুত্থানের পর ভারত বিরোধী মাত্রা ছিল শেখ হাসিনার, পাশাপাশি দিল্লির বিরুদ্ধে তীব্র স্লোগান উঠেছিল। সেই উপলব্ধি থেকেই ভারত নিজেদের অন্তত প্রকাশ্যে এতটা নিষ্ক্রিয় রেখেছিল বলে দিল্লি অনেকেই মনে করে। এমনকি টানা 1.5 বছর ধরে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে আসলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ যখন সেই নির্বাচনের লড়ার সুযোগ পেল না, ভারত কিন্তু তার রুটিন প্রতিবাদও করেনি। ভারত বরাবর চেষ্টা করেছে যে আওয়ামী লীগকে নিয়ে যাতে নির্বাচনটা হয়, কিন্তু সেটা যে হলো না, এই ব্যাপারে ভারত কিন্তু খুব সোচ্চার, মানে শেষ পর্যন্ত তার ভূমিকা রাখেনি, তারা চুপচাপ হয়ে গেছে। এখন ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের উপর নির্ভর করছে পরবর্তী সরকারের রূপরেখা। এরকম নানা জটিল বিষয় 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলের সঙ্গে জড়িত ভারতের জন্য বাংলাদেশের এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অর্থাৎ কি ফলাফল হবে, সরকার কেমন হবে, শক্তিশালী সরকার নাকি দুর্বল সরকার, নাকি আবার জামাতের সাথে জোট সরকার হয়, অনেক কিছু হিসাব মিলাচ্ছে দিল্লির কর্মকর্তারা, দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতের কর্মকর্তারা, নিরাপত্তা কর্মকর্তারা, তারা হিসাব মিলাচ্ছে এবং তারা নজর রাখছে যে কি হয় শেষ পর্যন্ত। 12ই ফেব্রুয়ারি কি হতে পারে? অবৈধ ইউনূস সরকার একটি সাজানো নির্বাচন করে ফেলার আয়োজন সম্পন্ন করেছে বলে বোঝা যাচ্ছে, কিন্তু এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। এরই মধ্যে জনসাধারণের মনে আরো ছড়িয়ে পড়েছে যে ইউনূস সরকার জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসানোর সকল আয়োজন সম্পন্ন করেছে। বেশ কয়েকটি বিষয়কে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে সরকার আসলেই জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসাতে চায়। তাতে ইউনূস সরকারের লাভ কি? ইউনূস সরকারের লাভ যাই হোক না কেন, বাংলাদেশে আপনার আমার মতো সাধারণ ধর্ম পালনকারী মানুষের হাত থেকে চিরতরে হারিয়ে যাবে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, তাতে কোনো সন্দেহ নেই। 12ই ফেব্রুয়ারি ভোট নিয়ে কি হতে পারে না হতে পারে সেসব বিষয় নিয়ে আমাদের 3 পর্বের এই আয়োজনের প্রথম পর্বের আলোচনায় থাকবে ইউনূস সরকার 12 তারিখ নিয়ে কি ধরনের পরিকল্পনা করছে সে বিষয়ে। 12ই ফেব্রুয়ারি সম্ভাব্য দৃশ্যপট তাই কয়েকটি রূপরেখা দেখা যাচ্ছে। 1, সময় মতো ভোট, টার্ন আউট 55-র আশেপাশে ঘোষিত, মিডিয়ার নকশা করা ভিড়ের ছবি, দিন শেষে স্থিতিশীলতা জিতলো এই শিরোনাম। 2, ছিটে ফোটা সহিংসতা এবং বিশৃঙ্খলার অজুহাতে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত, পরে পুনঃভোট, তবু সামগ্রিক হার অপরিবর্তিত রাখার প্রচেষ্টা, এতে প্রক্রিয়ার যত্নশীলতা দেখানোর সুযোগ থাকবে। 3, একেবারে শেষ ঘন্টায় নিরাপত্তা ঝুঁকির দোহাই দিয়ে আংশিক স্থগিত, আসলে সময় নেওয়া, মাঠ আরো গোছানো, ফলত ভোট পূর্ব বয়ানকে টিকিয়ে রেখে পরে পছন্দসই সংখ্যায় নামানো। 4, প্রকৃত অংশগ্রহণ কম হলেও প্রশাসনিক স্তরে জেলা থেকে কেন্দ্র সরণিতে হার বাড়িয়ে দেওয়া, যেটা ধরা না পড়লে ব্যান্ড ওয়াগন ইফেক্ট কাজ করে, ধরা পড়লে তীব্র প্রতিক্রিয়া হয়তো ডেকে আনবে। রাজনীতির মাঠের দিকে তাকালে আপনি হয়তো খেয়াল করেছেন বাতাসে একটা নির্দিষ্ট সংখ্যা খুব জোরে সোরে ভাসিয়ে দেওয়া হয়েছে। সংখ্যাটি হলো 55। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি নিছক একটি পরিসংখ্যান বা প্রত্যাশা, কিন্তু একটু তলিয়ে ভাবলে দেখবেন এর পেছনে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক খেলা। পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে নির্বাচন কমিশনার সবার মুখে যেন একই বুলি, যেন কোনো এক অদৃশ্য চিত্রনাট্য মেনে তারা এই 55% ভোটের হার জনগণের এবং বিদেশিদের মগজে গেঁথে দিতে চাইছেন। রাজনীতিতে একেই বলা হয় ব্যান্ড ওয়াগন ইফেক্ট। মানুষের অবচেতন মনকে এমনভাবে প্রস্তুত করা যাতে নির্বাচনের দিন বা তারপরে এই সংখ্যাটি শুনলে কেউ আর চমকে না ওঠেন, বরং ভাবে ও আচ্ছা এটাই তো হওয়ার কথা ছিল। সরকার খুব সচেতনভাবেই এই ন্যারেটিভ বিল্ডিং বা বয়ান তৈরির কাজটি করেছেন। তারা জ্যোতিষী নন, তবুও ভোটের আগেই ভোটের হার বলে দিচ্ছেন। এর মানে কি ফলাফল বা উপস্থিতির অঙ্কটা আগেই কষে রাখা হয়েছে? অথচ বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে আমাদেরকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক দশা, চারদিকে অস্ত্রের ঝনঝনানি আর জঙ্গিবাদের যে নীরব উত্থান আমরা দেখতে পাচ্ছি, তাতে সাধারণ ভোটারদের কেন্দ্রে যাওয়ার সাহস পাওয়ার কথা নয়। জীবনের নিরাপত্তা যেখানে সুতোয় ঝুলছে, সেখানে 55 থেকে 60% মানুষ ভোট দিতে যাবে, এই ধারণাটা কি বিশ্বাসযোগ্য? কিন্তু রাশিয়া বা মিশরের নির্বাচনের দিকে তাকালে আমরা দেখি কর্তৃত্ববাদী শাসকরা এভাবেই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বা সম্মতি উৎপাদনের কৌশল নেয়। প্রেসিডেন্ট পুতিন বা সিসি নির্বাচনে আমরা দেখেছি মানুষ কেন্দ্রে যাক বা না যাক, কাগজে কলমে একটা বিশাল উপস্থিতি দেখানো হয়। বাংলাদেশে এখন সেই পথ অবলম্বন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমের ক্যামেরার সামনে হয়তো কিছু কৃত্রিম লাইন তৈরি করা হবে, কিন্তু ক্যামেরা সরলেই দৃশ্যপট ফাঁকা। আসলে খেলাটা হয়তো হবে রিটার্নিং অফিসারদের টেবিলে, যেখানে কাগজের অঙ্কের সঙ্গে মাঠের বাস্তবতার কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। এই পুরো প্রক্রিয়ার দিকে তাকালে আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষণকেও ফেলে দেওয়া যাবে না। প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট যখন বাংলাদেশের নির্বাচনকে শাখের করাত হিসেবে উল্লেখ করে, তখন আমাদের শিউরে উঠতে হয়। তাদের বিশ্লেষণ মতে বাংলাদেশের মানুষ এখন এক ভয়ঙ্কর উভয় সংকটে পড়েছে। একপাশে রয়েছে কলঙ্কিত অতীত, দুর্নীতির অতীত,
আর অন্য পাশে তালেবান ভবিষ্যৎ, এক পাশে বিএনপি, এক পাশে জামায়াত। তথাকথিত জুলাই অভ্যুত্থানের পর যে গণতন্ত্রের স্বপ্ন সাধারণ মানুষ দেখেছিল বলে বলা হয়, তা এখন ফিকে হয়ে গেছে ইতিমধ্যেই। ইকোনমিস্টের নিবন্ধে জামায়াত ইসলামীকে তালেবান বলে, মানে তালেবান ঘরানার দল হিসাবে ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে আওয়ামী লীগের পতনের পর স্বাধীন বাংলাদেশে তারা তাদের সবচেয়ে সুসময় পার করছে। অন্যদিকে বিএনপিকে দেখা হচ্ছে তাদের অতীতের দুর্নীতির ছায়ায়। কিন্তু আসল চমকটা হলো জামায়াতের উত্থান। যে দলটিকে একসময় কোণঠাসা ভাবা হতো, আজ তারা প্রশাসনের আনুকূল্যে এবং নতুন রাজনৈতিক সমীকরণে অন্যতম প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সাম্প্রতিক বক্তব্য এই আশঙ্কাকে আরো জোরালো করে তুলেছে। তিনি সোজাসাপটাভাবে অভিযোগ করেছেন যে সরকার, এনসিপি এবং জামায়াত মিলেমিশে একাকার হয়ে গেছে। নির্বাচনটা হচ্ছে তাদেরই সাজানো ছকে। জি এম কাদেরের মতে ছাত্র সমন্বয়করা যাদের নিয়োগ দিয়েছে সরকার, তারা এখন দল গঠন করে নির্বাচনে অংশ নিচ্ছে, আর তাদের অভিভাবক হিসাবে আবির্ভূত হয়েছে জামায়াত। অর্থাৎ সরকার পক্ষের এই ত্রিমুখী জোট নির্বাচন ব্যবস্থাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করছে যেখানে নিরপেক্ষতার কোনো বালাই নেই। হ্যাঁ বা না ভোটের যে প্রহসন চলছে, সেখানেও সরকারি যন্ত্রের অপব্যবহার স্পষ্ট। ভিন্ন মত পোষণ করলেই গায়ে সেটে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোসর তকমা। এটা কি কোনো সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার লক্ষণ হতে পারে? পারে না। নাকি এটি সেই পুরনো স্বৈরাচারী কায়দারই ভিন্ন মোড়ক, ক্ষমতা কুক্ষিগত করার নীল নকশা? মাঠ পর্যায়ের চিত্র কিন্তু দ্রুত পাল্টাচ্ছে। ফরিদপুরের সেই ব্যাংকার আব্দুর রাজ্জাকের কথা ভাবুন, যিনি বিশ্বাস করছেন তার দল জামায়াত এবার ক্ষমতায় যাওয়ার প্রকৃত সুযোগ পেয়েছে। আল জাজিরার রিপোর্ট বলেছে সে কথা। এটি কেবল একজন ব্যক্তির আবেগ নয়, বরং এটি একটি পরিবর্তনের ইঙ্গিত। বিভিন্ন জনমত জরিপ, যেমন IRI বা অন্যান্য সংস্থার তথ্য মতে বিএনপির সঙ্গে জামায়াতের ব্যবধান কমে গেছে। যে দলটির শীর্ষ নেতাদের বিচার এবং ফাঁসি হয়েছিল যুদ্ধাপরাধের জন্য, যে দলটিকে রাজনীতি থেকে প্রায় মুছে ফেলার চেষ্টা হয়েছিল, সেই দলটি এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসছে বা নিয়ে আসা হয়েছে। এর পেছনে শুধুমাত্র তাদের সাংগঠনিক শক্তি কাজ করছে বলে মনে করার কোনো কারণ নেই, বরং কাজ করছে একটি পরিকল্পিত পৃষ্ঠপোষকতা। ডক্টর ইউনূসকে তারা বসিয়েছেন, এখন ডক্টর ইউনূস তাদেরকে বদলা ক্ষমতা বসাতে যাচ্ছেন। সাধারণ মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক হতাশাকে কাজে লাগিয়ে এবং তরুণ প্রজন্মের একাংশকে এনসিপির মাধ্যমে কাছে টেনে তারা এক নতুন সমীকরণ তৈরি করেছে। কিন্তু এই সমীকরণের শেষ ফল কি? জামায়াত নেতারা হয়তো মুখে মধ্যপন্থা বা সংস্কারের কথা বলছেন, কিন্তু শহুরে মধ্যবিত্ত এবং প্রগতিশীল মানুষের মনে আতঙ্ক কাটছে না। নারীদের অধিকার, সাংস্কৃতিক ভবিষ্যৎ এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন সবই কি তাহলে প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে কিনা? একথা সবার মুখে। আন্তর্জাতিক বিশ্লেষকরাও সন্দিহান। তারা দেখছেন বাংলাদেশ এমন এক পথে হাঁটছে যেখানে গণতন্ত্রের নামে হয়তো এক ধরনের কট্টর পন্থাকেই বৈধতা দেওয়া হচ্ছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচন তাই কেবল ক্ষমতার হাত বদল নয়, এটি বাংলাদেশের আত্মপরিচয়ের এক বড় পরীক্ষা। ইউনূস সরকারের এই ম্যাজিক নাম্বার আর সাজানো নির্বাচনের ছক যদি সফল হয়, তবে হয়তো আমরা এক এমন বাংলাদেশে প্রবেশ করব যা আমাদের চেনা সেই উদার মানবিক বাংলাদেশ থেকে যোজন যোজন দূরে। ভোটাররা হয়তো কেন্দ্রে যাবেন কিংবা যাবেন না, কিন্তু ফলাফলের ছকটা যে উপর থেকেই কষে দেওয়া হয়েছে, সেই আশঙ্কা এখন আরো প্রবল হয়ে উঠেছে জনমনে। এ বিষয়ে আমি আগেও কথা বলেছি। যে দেশে জীবনের নিরাপত্তা নেই, যেখানে মানুষের পছন্দের রাজনৈতিক দল এবং প্রতীক নির্বাচনে অনুপস্থিত, সেখানে এমন উপস্থিতির হার দেখানো হলে তা হবে রীতিমতো প্রহসন। কিন্তু গণমাধ্যমে কৃত্রিম ভিড়ের দৃশ্য দেখানো হবে। ক্যামেরা অন করলে হঠাৎই ভোটারদের লাইন দেখা যাবে, আর ক্যামেরা বন্ধ হলে গেলেই সেই লাইন হাওয়া হয়ে যাবে। রিটার্নিং অফিসারের হাতে ফলাফলের চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকায় মাঠের বাস্তবতা আর কাগজের ফলাফলের মধ্যে বিশাল ফারাক তৈরি হবে। এভাবেই পূর্ব নির্ধারিত একটি ফলাফল বাস্তবায়ন করা হবে। 12ই ফেব্রুয়ারি সকালে দেশের মানুষ যখন ভোট কেন্দ্রে যাবেন বা যাবেন না, তখন হয়তো তারা বুঝতেও পারবেন না যে আসলে এটি একটি সাজানো নাটক। জামায়াত, এনসিপির বিজয় নিশ্চিত করতে সকল ব্যবস্থা আগে থেকেই করা হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সূচনা করতে যাচ্ছে। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো এবং খারাপ লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের দেশের সকল জানতে পারবে। বেশি কথা বাড়াইতে চাচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।